আজ আমরা ভ্রমণ করব রাজশাহী ও খুলনার মধ্যে চলাচলকারী খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় আরামদায়ক একটি আন্তনগর ট্রেন, যার নাম সাগরদাড়ি এক্সপ্রেস। যে ট্রেনটি খুব সকালে রাজশাহী থেকে ছেড়ে দুপুরে খুলনায় পৌঁছে, আবার বিকালে খুলনা থেকে ছেড়ে রাতে রাজশাহী এসে পৌঁছে। শুনেছি এই ট্রেনে যাত্রীর চাপও থাকে অনেক বেশি, অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে সপ্তাহে 6 দিন চলাচল করে। তো চলুন ভ্রমণ করি তাহলে এই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে, আর দেখি কেমন যাত্রী চাপ থাকে এই ট্রেনে। আর সেই সাথে দেখব বেশ কিছু ঐতিহাসিক স্থান ও রেল লাইনের দুপাশের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এই যে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বর, আর এখন বাজে সকাল 5:10। আর এখান থেকে আমার যাত্রা শুরু হবে সকাল 6টার সময়। আর আমি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আজকে যাব খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর আমার সফর সঙ্গে আজকে সাগরদাড়ি এক্সপ্রেস, যার কোড নাম্বার 761 এবং 762, যেটি সকাল 6টার সময় এই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং খুলনা রেলওয়ে স্টেশনে যে এসে পৌঁছাবে বেলা 12:10। ওভারঅল তার সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট। আর এই 6 ঘন্টা 10 মিনিটে সে কভার করবে 263 কিলোমিটার পথ। আর এই 263 কিলোমিটার পথের মধ্যে সে যাত্রা বিরতি দিবে 15 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটি যাত্রা বিরতি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য। আচ্ছা, ভিডিও করার ক্ষেত্রে এখন লাইটের অনেক কম, সূর্য এখনও ওঠেনি, যার কারণে একটু অন্ধকার বা ঘোলা এই টাইপের কিছু দেখা যেতে পারে। এজন্য এই বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যাত্রাপথে আমরা যে 15টি রেলওয়ে স্টেশন কভার করব, তার মধ্যে এই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তো যাচ্ছি, এরপর আমাদের প্রথম যাত্রা বিরতি আব্দুলপুর জংশন, আজিমনগর, ঈশ্বরদী জংশন, পাকশি, ভেড়ামারা, মিরপুর, পোড়াদাহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, সাবদারপুর, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া, আর সর্বশেষ আমাদের গন্তব্যস্থল খুলনা। আর এই সাগরদাড়ি এক্সপ্রেসের নামকরণ সম্পর্কে একটু কথা বলি। সাগরদাড়ি নামটি এসেছে যশোর জেলার কেশবপুর থানার একটি গ্রাম এই সাগরদাড়ি, যেখানে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। এবং সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নামে একটি নদ। এই কপোতাক্ষ নামেও কিন্তু একটি ট্রেন আছে, যেটি খুলনা থেকে রাজশাহী এবং খুলনা এটার মধ্যে চলাচল করে। আচ্ছা, এবারে যাত্রাপথে আমরা বেশ কিছু জেলার উপর দিয়ে যাব। তার মধ্যে আমরা রাজশাহী থেকে তো যাচ্ছি, এরপর নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এবং খুলনা, এই মোট 8টি জেলার উপর দিয়ে আমরা আজকে ভ্রমণ করব। আরেকটি বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আজকে ভ্রমণ করি আমরা রাজশাহী থেকে খুলনা পর্যন্ত সাগরদাড়ি এক্সপ্রেসের মাধ্যমে। সাগরদাড়ি এক্সপ্রেস, যার কোড নাম্বার 761 এবং 762, যেটি বাংলাদেশের রেলওয়ের অধীনে পরিচালিত খুলনা থেকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। খুলনা থেকে রাজশাহী ব্রডগেজ রেল লাইনে সাগরদাড়ি এক্সপ্রেস চলাচল করে। এটি উদ্বোধন হয় 1 জুন 2007 খ্রিস্টাব্দে। এছাড়াও এই রুটে কপোতাক্ষ এক্সপ্রেস নামে আরও একটি আন্তনগর ট্রেন চলাচল করে। এই ট্রেনের সময়সূচির কথা যদি বলি, তাহলে ট্রেনটি রাজশাহী থেকে ছাড়ে সকাল 6টার সময় এবং খুলনাতে যে এসে পৌঁছায় বেলা 12:10। ওভারঅল তার সময় লাগে 6 ঘন্টা 10 মিনিট। আর এই যাত্রাপথের দূরত্ব 263 কিলোমিটার পথ। আবার এটি খুলনা থেকে ছাড়ে বিকাল 3টার সময় এবং রাজশাহী পৌঁছায় রাত 9:40। এক্ষেত্রে তার সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট। আর এই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ সোমবার। আচ্ছা, ট্রেনের সিট ব্যবস্থার কথা যদি বলি, তাহলে এই ট্রেনে মোট 2 ধরনের সিট ব্যবস্থা আছে। একটি হচ্ছে শোভন চেয়ার বা নন এসি চেয়ার, আরেকটি হচ্ছে এসি কেবিন বা এসি সিট। তো এই 2 ধরনের সিট মোটামুটি ভালো, দেখলাম কোনো রকম ব্যবহার করা যায়। আর এই কোচগুলো কিন্তু এলএইচবি কোচ, পুরাতন এলএইচবি কোচ। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের এটি এসি কামরা বা এসি বাথ। এটা হচ্ছে ডাবল কেবিন। এদিকে একটা, এদিকে 4 জন বসবে, এদিকে 4 জন, 8 জন। আর রাতে উপরে একজন ঘুমায় যাবে, নিচে একজন ঘুমায় যাবে, এখানে আর এখানে মোট 4 জন। আর এখানে বড় করে একটা মিরর আছে, ওভারে ড্র্যাগ আছে, চার্জার আছে, চার্জিং পয়েন্ট, বিভিন্ন ধরনের সুইচ বোর্ড এটা আছে। এ সাইডেও একই অবস্থা। আর এখানে একটা রিডিং লাইট আছে। আর এই দিকটা যদি দেখি, তাহলে এটা হচ্ছে
এটা দিয়ে উঠে উপরে। আর এখানে হচ্ছে বোতল হোল্ডার, এটাও একই অবস্থা, উঠে উপরেই এখানে এই বোতল হোল্ডার। আর এখানে হ্যাঙ্গার আছে, এই যে এখানেও হ্যাঙ্গার আছে, লাইট। আর উপরে এসি ভেন্ট। এখানে কিন্তু কোনো ফ্যান নেই, অন্যান্য জায়গায় দেখে দুই একটা ফ্যান দেয়, কিন্তু এখানে ফ্যান নেই। আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এটা হচ্ছে সিঙ্গেল। যদি আমরা ভিতরে ঢুকি তাহলে সিঙ্গেল কেবিনটা এমন। এখানে একটা টি টেবিল আছে, এখানে মিরর, উপরে হ্যাঙ্গার, এখানে এই যে সুইচ আছে। উপরে একজন ঘুমায় যেতে পারবে, নিচে একজন। আর রাতের বেলা হচ্ছে এই দিনের বেলা হচ্ছে 4 জন বসে যাবে এখানে। আর এই যে এখান থেকে উঠে এই উপরে যাওয়ার জন্য এখানে আছে একটা ডাস্টবিন আছে, এখানে একটা। আর এখানে অনেক বড় করে একটা মিরর, এটা অনেক সুন্দর। আর এদিকে যদি খেয়াল করি তাহলে এটা আটকে দিলে এমন হয়ে গেল। আর এই হচ্ছে হ্যাঙ্গার আছে এখানে, এই মোটামুটি অবস্থা। যাই হোক, এই হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন, এটা আমি দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার বা নন এসি চেয়ার। এখানে সিট আছে 115টি। এই যে মাঝখানে একটা বড় করে টেবিল, এখানে একটা বড় করে টেবিল, এই সাইডে বসবে 3 জন। যেহেতু এটা ব্রড গ্যাস, এই জন্য এদিকে 3 জন, এদিকে 2 জন। এটা মিটার গ্যাস হলে কিন্তু এদিকে থাকতো 2 জন, এদিকে থাকতো 2 জন। আর এখানে এই যে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, উপরে দেখা যায়। লাগেজ র্যাক আছে এখানে। আর অনেকগুলো ফ্যানের ব্যবস্থা আছে যথেষ্ট পরিমাণ, তবে গরম অনেক বেশি। আর এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই ফুড ট্রে। বাংলাদেশের শোভন চেয়ারে খুব সম্ভবত এই এলএইচবি ছাড়া আর কোথাও ফুড ট্রে নেই। ফুড ট্রে দেওয়া আছে এখানে, ওখানে লেগ রেস্ট বা ফুট রেস্ট যেটাই বলেন না কেন সেটা দেওয়া আছে। প্রত্যেকটার মধ্যে ফুড ট্রে দেওয়া আছে। তো যাই হোক, সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের এই হচ্ছে শোভন চেয়ারের অবস্থা। এগুলো কিন্তু সব এলএইচবি কোচ, যদিও পুরাতন কোচ, তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো আছে, ব্যবহার উপযোগী। এগুলো আগে ছিল ঢাকাতে যেহেতু যে ট্রেনগুলো, যেহেতু পদ্মা, সিল্ক সিটি, বনলতা এগুলোতে ছিল, এখন এখানে দেওয়া হয়েছে। তবে নতুন করে আরও 200 কোচ এলএইচবি আনা হচ্ছে বাংলাদেশে, অর্ডার হয়ে গেছে। ওগুলো চলে আসবে হয়তো আর 1 বছর বা 1.5 বছরের মধ্যে। আচ্ছা, আজকে আমাদের এই ট্রেনের স্পিড নিয়ে যদি কিছু বলি, তাহলে আমাদের ট্রেনের আজকে সর্বোচ্চ স্পিড থাকবে 80 কিলোমিটার এবং এভারেজ স্পিড থাকবে 60 কিলোমিটার। আর রান টাইমের কথা যদি বলি, তাহলে সে একটানা চলবে 41 কিলোমিটার এবং সবচেয়ে কম যে রান টাইম সেটি হচ্ছে 8 কিলোমিটার। তো মোটামুটি এরকম একটা স্পিড নিয়েই আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস আজকে যাত্রা করবে। এটি আমাদের আজকের সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ, যেটি 6600 সিরিজের এবং যার সিরিয়াল নাম্বার 6613, যেটি বিইপি 32 অর্থাৎ বিতে ব্রড গেজ, ইতে ডিজেল ইলেকট্রিক, পিতে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান আমেরিকান প্রোগ্রেসিভ এবং 32 দ্বারা বোঝানো হচ্ছে 32 × 100 = 3200, অর্থাৎ এটি 3200 হর্স পাওয়ার সম্পন্ন একটি লোকোমোটিভ। তো চলুন আজকে আমরা এই লোকোমোটিভে ভ্রমণ করি এবং দেখি সে আজকে আমাদের এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনকে সর্বোচ্চ কত গতিতে টেনে নিয়ে যেতে পারে। 6-1 ট্রেন ছাড়ার সাথে বিশাল স্পিড তুলছে, বিশাল স্পিড, চালানো যাচ্ছে না। এখানে মনে হচ্ছে বের করে নিয়ে যাবে এমন। এটা তো ব্রড গেজ, যার কারণে স্পিড অনেক বেশি, অনেক। আর এই হচ্ছে রাজশাহী সুগার মিল, এই যে রাজশাহী সুগার মিল। অনেক বড় জায়গা নিয়ে এটা। এটা কি স্টেশন নাকি বুঝতেছি না, সব আম গাছ।
রাজশাহী মানে আম গাছ। রাজশাহী থেকে আব্দুলপুর এই লাইনে ট্রেনের স্পিড একটু চেক করলাম, 75-77 পর্যন্ত উঠছে। আশা করি আব্দুলপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত 85-90 হয়ে যাবে। আর দেখা যাক কি হয়, ট্রেনের স্পিড কত উঠায় আমাদের আজকের এই লোগো দিয়ে। কুয়াশা চারিদিক। এই লাইনটা এলো নাটোর থেকে, নাটোর সামতাহার, নাটোর পার্বতীপুর, আর সামনে হচ্ছে আব্দুলপুর জংশন। আব্দুলপুর জংশন। একচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা রাজশাহী থেকে পৌঁছে গেলাম আমাদের এই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা বিরতি আব্দুলপুর জংশন। এখানে আমাদের আসার কথা ছিল 6টা 40 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছেছি 6টা 44, অর্থাৎ 4 মিনিট লেট। কোনো ব্যাপার না, ভালোই ট্রেনে আসছে। আর এই আব্দুলপুর জংশনটা পড়ছে কিন্তু নাটোর জেলার মধ্যে। ছেড়ে দিল আব্দুলপুর জংশন থেকে, মাত্র 2 মিনিটের মতো দাঁড়ালো এখানে। আব্দুলপুর জংশন। এই আব্দুলপুর জংশন থেকে দর্শনা পর্যন্ত পুরোটাই ডাবল লাইন। ট্রেনের সেই স্পিড পাওয়া যাবে এবার, সেই না পেলো কোনো রকম ভাবে। এই যে আজিমনগর রেল স্টেশন পৌঁছে গেলাম আমরা। এই সাগরদাড়ি এক্সপ্রেসের দ্বিতীয় যাত্রা বিরতি আজিমনগর রেল স্টেশনে। আজিমনগর রেল স্টেশনটা পড়ছে নাটোর জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 6টা 51 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছেছি 6টা 55, ওই 4 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই আজিমনগর রেল স্টেশনের দূরত্ব 50 কিলোমিটার, অর্থাৎ 9 কিলোমিটারের ব্যবধানে আমরা আরেকটা যাত্রা বিরতি পেলাম। কি অবস্থা, সবাই ভালো? আজিমনগর আকাশী। এই যে আমরা ঈশ্বরদী জংশনের মধ্যে ঢুকে গেছি, সামনে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন আর কি দেখা যাচ্ছে। আর এদিকটা এরকম, এই পুরোটাই সব ঈশ্বরদী জংশন এরিয়ার মধ্যে। এইটার কি কাজ আমার জানা নেই। ঈশ্বরদী জংশন দেশের সব থেকে বড় জংশন। যাই হোক, 61 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম দেশের সবথেকে বড় জংশন ঈশ্বরদী জংশনে। আর ঈশ্বরদী জংশনটা কিন্তু পড়ছে পাবনা জেলার মধ্যে, আবার ঈশ্বরদী বাইপাস যে রেলওয়ে স্টেশন এটা পড়ছে নাটোর জেলার মধ্যে। তো যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 7টা 10 মিনিটে, আর এখন বাজে 7টা 11। ওয়াও, তার মানে সঠিক সময়ে ঢুকছে। আর রাজশাহী থেকে ঈশ্বরদী জংশনের দূরত্ব 61 কিলোমিটার। এখানে আমাদের 10 মিনিটের মতো যাত্রা বিরতি আছে, একটা টেকনিক্যাল যাত্রা বিরতি। তারপর আমরা আবার যাত্রা শুরু করব খুলনার দিকে। ঈশ্বরদী থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের মধ্যে যে এই ধরনের দোকানগুলো পেয়ে যাবেন, এখান থেকে পানি বা অন্যান্য আপনাদের যেটা প্রয়োজন হয় খাদ্য খাবারের
উচ্চ শ্রেণীর ভোজনালয়, এখানে একদিন একটু ট্রাই করবো খাওয়া। ওই সবজি ওখানে খাইছেন কোনোদিন? ওই হোটেলে কোনোদিন খাওয়া দাওয়া করছেন? তো যাই হোক, এখান থেকে 10 মিনিট থামার কথা ছিল, থামলো 20 মিনিট। টেকনিক্যাল যাত্রা শেষে আমরা এখন চলে যাচ্ছি খুলনার দিকে। আর এখান থেকে ঈশ্বর বিখ্যাত গরম পাউরুটি এটা খেলাম। আপনি খাইছেন গরম পাউরুটি? অনেক মজা না? অনেক স্বাদ নাকি সেই স্বাদ? না ওই না, এখন গরম ছিল, খেলাম তো গরম পাউরুটি আর কলা। হ্যাঁ, এই যে ঈশ্বরদী জংশন। আর আমাদের সাথে আছে এক বড় ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, কোথায় যাবেন? আমি যাবো আপনার পুরাদা। পোড়াদা, বাড়ি কোথায় আপনি? বাড়ি সাথে। এখানে পোড়াদা। ঠিক আছে, চলেন তাহলে একসঙ্গে যাই। হ্যাঁ, নমস্কার। আর এই যে ঈশ্বরদী জংশন। টিকিট কাটতে পারেননি তাহলে? তার টিকিট টাকা যাবে না? তাহলে দিয়ে দিবি। 25 টাকা। না, যাই নিয়মিত যাই। ঠিক আছে। রূপপুর এরিয়া বিশাল বিশাল। এই যে রূপপুর পারমাণবিক চুল্লি, মোট 4টা চুল্লি। সামনে পাকশি রেলওয়ে স্টেশন। পাকশি রেলওয়ে স্টেশন। আমরা কি প্ল্যাটফর্ম পাবো বলে মনে হচ্ছে না, ছোট রেলওয়ে স্টেশন। এই যে নদীর আগে আর পরে এজন্য যাই। পেলাম না। এই যে পাকশি, আর এই যে আমরা নিচে পেলাম না। নামবেন? আমি নামবো। নামলে উঠতে পারবো না। হ্যাঁ, এই রানিং ট্রেনের উষা বেশি তো। আর এই যে সামনে রূপপুর পারমাণবিক। যাই হোক, আমরা পৌঁছে গেলাম পাকশি রেলওয়ে স্টেশনে। পাকশি রেলওয়ে স্টেশন পড়ছে, আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। পাকশি রেলওয়ে স্টেশনটা পড়ছে পাবনা জেলার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 7টা 30 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছেছি 7টা 40, অর্থাৎ 10 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই পাকশি রেলওয়ে স্টেশনের দূরত্ব 69 কিলোমিটার। এখানে আমাদের যাত্রা বিরতি 2 মিনিট। সিগন্যাল হয়ে গেছে। এই যে আমাদের ট্রেন চলা শুরু করলো। এই যে পাকশি স্টেশনটা মূলত ডান দিকে, আমরা তো বাম দিকে। এখানে একটা যাত্রী ছাউনি। এই পাকশি রেলওয়ে স্টেশন, সাথে রূপপুর। সামনে হার্ডিং ব্রিজ, যেটি পদ্মা নদীর উপরে অবস্থিত। লর্ড হার্ডিংসের নাম অনুসারে হার্ডিং ব্রিজ নির্মাণ করা হয়। চলুন, এই যে আমরা ঢুকে যাচ্ছি হার্ডিং ব্রিজের মধ্যে। এখন রঙের কাজ করা হচ্ছে হার্ডিং ব্রিজে। এটা হচ্ছে লালনশাহ সেতু, সড়ক সেতু, যেটা টলার যায়। ভেড়ামারা নামার চেষ্টা করতেছে। যাত্রাপথে এটি আমাদের পঞ্চম যাত্রা বিরতি, ভেড়ামারা রেলওয়ে স্টেশন।
আর ভেড়ামারা রেলওয়ে স্টেশনটা পড়ছে কুষ্টিয়া জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 7:44 আর আমরা এখন এসে পৌঁছেছি 7:54, অর্থাৎ 10 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই ভেড়ামারা রেলওয়ে স্টেশনের দূরত্ব 78 কিলোমিটার। বর্তমানে ট্রেন একেবারে খানায় খানায় পূর্ণ, দেখুন এর অবস্থা। তারপরেও নাকি বাংলাদেশ রেলওয়ে লসে চলে। কিভাবে সম্ভব এটা? মানে এখানে বিন্দু পরিমাণ দাঁড়ানোর জায়গা নেই। তাহলে এত মানুষ যে এই যে টাকা দিয়ে রেল ভ্রমণ করে, এই টাকা যায় কোথায়? লস। বাংলাদেশ রেলওয়ে শুধু লস আর লস। মিরপুর রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম পেল না, নামবেন? আমরা এখন মিরপুর রেলওয়ে স্টেশনে, কিন্তু আমাদের প্ল্যাটফর্ম তো পেল না, নামতেও পারলাম না। আর মিরপুর রেলওয়ে স্টেশনটা পড়ছে কুষ্টিয়া জেলার মধ্যে। যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 7:58। আর আমরা এখন এসে পৌঁছেছি 8:09, অর্থাৎ 11 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই মিরপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 87 কিলোমিটার। খুব সুন্দর গাছ লাগানো আছে। কি গাছ এগুলা? নিম গাছ? বা ঔষধে, হ্যাঁ। নিম গাছের নিচে ছায়া বেশি হয় আর ঠান্ডা বেশি থাকে ছায়ায়। হ্যাঁ, ওটার ছায়াটা অনেক ভালো, বেশি ঠান্ডা দেয়। ঢাকার সাথে যে সমস্ত ট্রেনগুলো কানেক্ট, সেগুলোর পরিবেশ অনেক ভালো। বিশেষ করে টিকিটবিহীন লোক কম ওঠায়, দাঁড়ানো লোক কম ওঠায়। কিন্তু ঢাকার সাথে কানেক্ট না যে ট্রেনগুলো, এটা কি নদী? যাই হোক, ঢাকার সাথে কানেক্ট না যে ট্রেনগুলার, এগুলোর অবস্থা ভয়াবহ, প্রচণ্ড খারাপ। ভিডিও করা যাচ্ছে না, ওই দরজায় তো যাইতেই পারতেছি না, ওটা তো খুলতেই পারবো না, লোকজন সব আটকায় রাখতে হয়। এটা কোনো রকম জোর করে দাঁড়ায় আছি আমি এখানে। যা হোক, কিছুই দেখাইতে পারতেছি না ওইদিকে, যা সব একদিকে। সামনে পোড়াদা জংশন, যেটি বাংলাদেশের প্রথম জংশন। আর যে ট্রেন লাইনটা থাকবে ওটা কিন্তু বাংলাদেশের প্রথম রেল লাইন, যেটা কলকাতা থেকে রাজবাড়ির গোয়ালন্দা ঘাট পর্যন্ত তৈরি হয়েছিল। পোড়াদা পৌঁছে গেলাম পোড়াদা জংশনে। আর এখানে আমাদের আসার কথা ছিল 8:10। আর আমরা এখন এসে পৌঁছেছি 8:22, 12 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই পোড়াদা জংশনের দূরত্ব 96 কিলোমিটার। এখানে আমাদের যাত্রা বিরতি 4 মিনিট। 5 মিনিটের মতো থামছিল, তারপর আবার যাত্রা শুরু করলো। আচ্ছা, এখান থেকে এই যে লাইনটা, এটা কিন্তু ঢাকার দিকে চলে গেছে, ফরিদপুর রাজবাড়ি ঢাকা এদিকে চলে গেছে লাইনটা, ভাঙাতে যেয়ে উঠছে পোড়াদা জংশন। ট্রেনের টিটি সাহেব খুবই কড়া, একজন মনে হয় ভাড়া দিচ্ছে না, ওনার সঙ্গে কথা বলি। আমি মনে করি টিকিট কেটেই ওঠা উচিত, সেটা সিট পাওয়া যাক আর পাওয়া না যাক, এটা ভালো। টিকিট কেটে ওঠা উচিত। গ্যাঞ্জাম হচ্ছে এটা নিয়ে, কাউকে থামানো যাচ্ছে না, এনাকেও না ওনাকেও না, টিটি সাহেবকেও থামানো যাচ্ছে না, আবার প্যাসেঞ্জারকেও থামানো যাচ্ছে না। কি একটা অবস্থা। আলমডাঙ্গা পৌঁছে গেলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এটা পড়ছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে। আর অবস্থা দেখুন, এই যে এখান থেকে নামতে হবে, 2 তলা রেলওয়ে স্টেশন।
তো যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 8:29 আর আমরা এখন এসে পৌঁছেছি 8:46, অর্থাৎ 17 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের দূরত্ব 112 কিলোমিটার। এখানে যাত্রা বিরতি 2 মিনিট। বলছি তো 2 মিনিট 5 মিনিট এক এক জায়গায় যাত্রা বিরতি, কোথাও বেশি থামছে কোথাও কম থামছে, কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা উঠতে চান? এই যে 3 ভাই, আপনারা 3 ভাই, যাক ভালো আছেন না আপনারা সবাই? দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার, গুডস অফিস, স্টোর রুম, কর্তব্যরত স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার, বাহিরের পথ। এখানে অনেক লোকজন নেমে গেল, অনেক। এই যে স্টেশন থেকে নামার জন্য এই যে সিঁড়ি, আলমডাঙ্গা রেল স্টেশন। এবার ট্রেনের মধ্যে একটু খালি হলো, লোকজন অনেক নেমে গেছে। আল্লাহ, এবার একটু মনে হয় ভিডিও করা যাবে ভালোভাবে। ওনারা বলছে চুয়াডাঙ্গা থেকে নাকি আরও অনেক লোকজন নেমে যাবে, তো আর একটু হালকা হবে। ও কি রুদ্ধশ্বাসের মধ্যে যে যাত্রা করলাম, সে রাজশাহী থেকে এই পর্যন্ত, এই আলমডাঙ্গা পর্যন্ত, মানুষ আর মানুষ, গ্যাদারিংয়ের মধ্যে ভালো করে ভিডিওও করতে পারিনি। মানে ডান সাইডের ভিডিও তো করতেই পারলাম না, এর মধ্যে 2-3টা ট্রেন চলে গেছে, কোনো ক্রসিংও দেখাতে পারলাম না। কি আর অবস্থা, একটা ভয়াবহ। যাও দেখি এখন কিছু ভিডিও করতে পারি কিনা। চলো। ও অনেকক্ষণ পরে ডান সাইডে আসতে পারলাম। এত ভিড় ছিল যে এদিকে আসতেই পারিনি, এই সাইড দেখাইতেই পারিনি কিছু। এবার একটু দেখানো যাবে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। গতকালও দেখলাম আপনি গেলেন, আজকে আবার যাই হোক, পৌঁছে গেলাম বাংলাদেশের সব থেকে হট ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গাতে। এখন অবশ্য ওরকম গরম নেই, পরিবেশ ভালো। যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 8:47 আর আমরা এখন এসে পৌঁছেছি 9:04, অর্থাৎ 17 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দূরত্ব 128 কিলোমিটার। চুয়াডাঙ্গা এটা হচ্ছে দর্শনা জংশন। এখানে অবশ্য কোনো ট্রেন থামে না। দর্শনা জংশন, এই রুটটা চলে গেল সোজা দর্শনা গেদে রুট, যেটা আর কি ইন্ডিয়াতে চলে গেল। ওই যে সামনে অনেকগুলো মালগাড়ি দাঁড়ানো আছে দেখা যাচ্ছে, ওই যে সামনে, ওখানেই মনে হয় সেই রেলওয়ে স্টেশনটা। দর্শনা হল। পৌঁছে গেলাম দর্শনা হল রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের আসার কথা ছিল 9:20 আর আমরা এখন এসে পৌঁছেছি 9:25, মাত্র 5 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই দর্শনা হল রেলওয়ে স্টেশনের দূরত্ব 142 কিলোমিটার। আর এখানে আমাদের যাত্রা বিরতি 3 মিনিট। কিছু বলবেন? বলেন, মনে যদি কিছু চাই। আচ্ছা, টাইম টু টাইম আসছে। যাক, মাত্র 5 মিনিট লেট নিয়ে আমরা দর্শনা হলটা এসে পৌঁছালাম। আর দর্শনা হল থেকে কিন্তু দর্শনা যে গেদে বর্ডার, এখানে প্রচুর লোকজন নামলো। আমাদের ট্রেনে ছিল অনেকগুলো লোকজন, ওনারা নেমে চলে গেল দর্শনা গেদে যে বর্ডার, ওখানে। ধুলা ধুলা, সাফদারপুর, হ্যাঁ পেল না। যাই হোক, আমরা পৌঁছে গেলাম সাফদারপুর রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের ক্রসিং হলো রূপসা এক্সপ্রেসের সঙ্গে, যেটা খুলনা থেকে চিলাহাটি যাচ্ছে।
এই যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 9:40-এ, কিন্তু এখন বাজে 9:58, অর্থাৎ 18 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই সাবদারপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 160 কিলোমিটার। আর এই সাবদারপুর রেলওয়ে স্টেশন কিন্তু পড়ছে ঝিনাইদহ জেলার মধ্যে। চিলাহাটি খুলনা রূপসা সীমান্ত। দিনে যখন এই ট্রেনটা চলে তখন নাম থেকে রূপসা, আর রাতে যখন চলে তখন এটার নাম থেকে সীমান্ত। ট্রেন কিন্তু আমার ফুল স্পিড, একবারে 80, এই কাঁদছি সেই যেহেতু এটা ব্রডগেজ, এর স্পিডই একটা আলাদা ব্যাপার। মিটার গেজের সাথে এর কোনো তুলনা হবে না। মিটার গেজ থেকে অনেক উপরে ব্রডগেজ, এই স্পিড এটা। বিশাল কার্ভ নিয়ে গেছে। কোটচাঁদপুর পৌঁছে গেলাম। কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনটা পড়ছে ঝিনাইদহ জেলার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 9:51, আর আমরা এখন এসে পৌঁছেছি 10:09, 18 মিনিট লেট। আর রাজশাহী থেকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 168 কিলোমিটার। এখানে অবশ্য আমাদের যাত্রা বিরতি 3 মিনিট। সামনে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। গাড়ি কার্ভ নিয়ে ঢুকতেছে স্টেশনের দিকে। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা কি প্ল্যাটফর্ম পাবো? পাইলাম কোনো রকম। এই যে মোবারকগঞ্জ, পৌঁছে গেলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনটা পড়ছে ঝিনাইদহ জেলার মধ্যে। এই যে, যাই হোক, এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 10:05, আর আমরা এখন এসে পৌঁছেছি 10:23, অর্থাৎ 18 মিনিট লেট। আর রাজশাহী থেকে এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 180 কিলোমিটার। এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন বা মোবারকগঞ্জ এরিয়া, এটা কিন্তু চিনি কলের জন্য বিখ্যাত, কারণ এখানে খুব বড় ধরনের একটি চিনি কল আছে। এই যে আগগুলা দেখা যাচ্ছে, এগুলো মূলত ওই চিনি কলে দেওয়া হয়। এই সেই চিনি কল মোবারকগঞ্জ। এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। এই মোবাইলে বা এই ক্যামেরা দিয়ে কতটা দেখা যাবে আল্লাহ জানে। 91 পর্যন্ত কিন্তু উঠছে। 91, বাও, 93, 93, এই 93, 94, ওয়াও, 94 থেমে 95, 93 সর্বোচ্চ। দরজার পাশে যাওয়া যাচ্ছে না, ভয়াবহ অবস্থা। এই দেখুন কি অবস্থা। গতি 90-তে চলতেছে, গতি দেখুন। আর এই যে দরজার পাশে ক্যামেরা নিয়ে দাঁড়ানোর সাহস নেই, এটা বন্ধ করে দিই। দরজার পাশে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পারতেছি না, ট্রেনের ভিতরে একবার ভিতর থেকে বাইরে নিয়ে যাচ্ছে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ। 96 কিলোমিটার স্পিড। যে স্পিড ওঠে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত, ওই নতুন রুটে এখানে আবার 6600, সবাই 6600 লোকর বাহাদুরি। এটাই ব্রডগেজ, নট মিটার গেজ, ব্রডগেজ। তো গতি যারা দেখতে চান ব্রডগেজে ভ্রমণ করুন। ঢাকা থেকে উত্তরবঙ্গ অথবা খুলনা থেকে উত্তরবঙ্গ দিকে গতি পেয়ে যাবেন। সেই বিশাল টানা টানলো ট্রেন। এখন যাচ্ছে আবার একটু স্লো হয়ে, সামনে ক্রসিং থাকতে পারে খুব সম্ভবত। এটা চিত্রা এক্সপ্রেসের সঙ্গে, মানে আমার ধারণা, সঠিক কিনা জানি না, দেখতে হবে আর কি।
সামনে একটা স্টেশন আছে, যার কারণে একটু আসতে যাচ্ছে। আমাদের ট্রেন লুপ লাইনে ঢুকতেছে, মানে ক্রসিং আছে এখানে এবং এখানে থামবে। এই যে 12 বাজার রেলওয়ে স্টেশন, এটা যশোরের মধ্যে 12 বাজার, এখানে ক্রসিংটা হবে। আমরা স্টেশনটা পেলাম না আর কি। 66 সিরিজ তিস্তা। এটা নামাজ ঘর খুব সম্ভবত। 12 বাজার, এখানে সিগন্যাল কন্ট্রোল করা হয় ম্যানুয়াল ভাবে। বিশাল কার নিয়ে রাখছে আমাদের ট্রেন, বিশাল। ওই যে সামনে আমাদের লোকো। ক্যান্টনমেন্টের গেট, স্বাধীনতা ফোরাম, যশোর সেনানিবাস সংসদ। লাইনটা বেনাপোলটা এইদিকে, আর এখান থেকে যে যশোর জংশনের সঙ্গে যে মিশবে। এই যে সামনে যশোর জংশন, যশোর জংশন, এই যে যশোর জংশন। যাই হোক, পৌঁছে গেলাম আমরা যশোর জংশনে। যশোর জংশনে করে এখানে একটা তো আমরা এলাম রাজশাহীর দিক থেকে, আর একটা আসলো বেনাপোলের দিক থেকে, আর এদিকে আমরা যাচ্ছি খুলনার দিকে। তো যাই হোক, যশোর জংশন বা যশোর স্টেশন, যশোর জেলা শহরের স্টেশন এটি। তো এখানে আমাদের আসার কথা ছিল 10টা 35 মিনিটে, আর আমরা এখন আসি 11টা 21। আমি কি ভুল দেখলাম? আমাদের এখানে আসার কথা ছিল 10টা 35, আর এখন বাজে 11টা 21। ও খোদা, মানে প্রায় 45 মিনিট লেট। 45 মিনিট লেট হয়ে গেল। ওই চিত্রা এক্সপ্রেসের সঙ্গে যে ক্রসিং, ওখানে প্রায় 25-30 মিনিট চলে গেছে। তো এই জন্যই। তো যা হোক, রাজশাহী থেকে যশোর জংশনের দূরত্ব 210 কিলোমিটার। এখানে আমাদের যাত্রা বিরতি 4 মিনিট। তবে শুনলাম এখানেও নাকি একটি ক্রসিং হবে রকেট মেলের সাথে, তার মানে আরও অনেকক্ষণ আমাদের যাত্রা বিরতি এখানে থাকবে। তো এই লেট হতে হতে 1 ঘন্টায় যে দাঁড়াবে ধারণা। আমরা অপেক্ষা করি সেই রকেট মেলের জন্য। এই যে রকেট মেল অলরেডি এসে গেছে। 6400 সিরিজের লোকো দিয়ে চলছে। নাম কি? রকেট, খুলনা রকেট চিলাহাটি। চিলাহাটি নোয়াপাড়া। যাই হোক, যাত্রাপথে এটি আমাদের সর্বশেষ যাত্রা বিরতি। এরপর আমরা এখান থেকে চলে যাব খুলনাতে। এর মধ্যে আর কোনো যাত্রা বিরতি নেই। আর এটি হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন, যেটি অবস্থিত একেবারে ভৈরব নদীর সাথেই। আর এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনটা পড়ছে কিন্তু যশোর জেলার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 11টা 7 মিনিটে, আর আমরা এখন 12টা 9, মানে 1 ঘন্টা 2 মিনিট আমাদের লেট হয়ে গেল। রাজশাহী থেকে এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 234 কিলোমিটার। এখানে আমাদের স্টপেজ আছে 3 মিনিট। তো চলুন 1 ঘন্টা 2 মিনিট বিশাল লেট নিয়ে আমরা খুলনার দিকে যেতে থাকি। এরপরেই আমাদের সর্বশেষ যাত্রা বিরতি খুলনা রেলওয়ে স্টেশন। ওখান থেকে ট্রেন আর যাবে না, ট্রেন আবার ব্যাক করে বিকালে চলে আসবে রাজশাহীতে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। যাই হোক, নোয়াপাড়া রেলওয়ে স্টেশন আমরা পার করে এলাম। আমাদের সর্বশেষ যাত্রা বিরতি, অর্থাৎ এরপরে আর ট্রেন যাবে না, সেটি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। তো সেখানে পৌঁছে মোটামুটি আমাদের ভিডিও ওখানে শেষ হয়ে যাবে। তো খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন সম্পর্কে 2টা কথা বলি, বা আজকের ভ্রমণ সম্পর্কে 2টা কথা বলি। ভ্রমণ মোটামুটি ভালো, শুধু লোকজনের চাপ ছিল অনেক বেশি, ভিড় ছিল অনেক বেশি। ওনারা বিভিন্নভাবে লোকজন এটার মধ্যে উঠিয়েছে। তো ওনারা আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে, এজন্য ওনাদেরকে ভালো বলবো। আর একটু তো করছেই আর কি, ওটা যাক, ওটা করে হয়তো সাংসারিক হোক বা অন্য কোনো কারণে মানুষের তো দরকার হয়, সেজন্য হয়তো এটা করে। এটাকে জন্য ওনাদের খারাপ বলার কোনো উপায় নেই। আর ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে বাথরুমগুলো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমি দেখলাম। ব্যবহার উপযোগী সব কিছু, কোনো সমস্যা নেই। তো
এই ছিল মোটামুটি ট্রেন সম্পর্কে একটা ধারণা বা আজকের ভ্রমণ সম্পর্কে। তো চলুন আমরা চলে যাই খুলনা রেলওয়ে স্টেশনে, ওখানে যে আপনাদের সঙ্গে কথা হবে, আর এর মধ্যে যদি কিছু পাই, কিছু ভিডিও করি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। চলুন ভাই, কাঁঠাল ছেলে মেলেন, কাঁঠাল ভেঙে যায়নি? ও যে আমাদের ট্রেনের লোকও ঢুকে গেল স্টেশনের মধ্যে। স্টেশনে এখন একটা ট্রেনও নেই, 5টা প্ল্যাটফর্মের মধ্যে একটাও ট্রেন নেই, আমাদেরটা ঢুকতেছে। 12:55 এসে থামলাম আমরা। যাই হোক, অবশেষে 45 মিনিট লেট নিয়ে 263 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরদাড়ি এক্সপ্রেসের মাধ্যমে আমরা পৌঁছে গেলাম রাজশাহী থেকে খুলনা। এই যে সাগরদাড়ি এক্সপ্রেস, খুলনা রাজশাহী 761 762। যাই হোক, ট্রেন সম্পর্কে টুকটাক যা বলার দরকার, যা ধারণা দেওয়া দরকার আমি ইতিপূর্বেই দিয়ে দিয়েছি। তো এখন আর ওই বিষয় নিয়ে কথা বলবো না, এখন আমরা ভিডিওটি এখানেই শেষ করব। তো সর্বশেষ পর্যায়ে একটা কথা বলতে চাই, আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।